বন্ধুরা নমস্কার। প্রথম ভাঙন ধরল এনডিএতে। লোকসভা নির্বাচনের পর থেকে এ পর্যন্ত প্রথমবারের মতন এনডিএতে ভাঙন ধরল। সোমবার দিন রামবিলাস পাসওয়ানের ভাই পারস, পশুপতি কুমার পারস, তার পার্টি আরএলজেপিকে এনডিএর সঙ্গে যুক্ত নেই এ বলে এনডিএ থেকে বের করে নিয়েছেন। এনডিএতে যে ভাঙন ধরবে সেটা সবাই জানতো কম বেশি। অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছে, অনেকে হয়তো বলেছেন বিভিন্ন সময়ে যে আপনি তো বলেছেন কিন্তু ভাঙন তো ধরছে না। ভাঙন তো একদিনে হয় না, কিন্তু ভাঙন হওয়ার বিভিন্ন কারণ ছিল। সেই কারণের মধ্যেই আপনার সোমবার দিন প্রথম ভাঙন ধরল। এই যে পশুপতি কুমার পারস, তিনি রামবিলাস পাসওয়ানের ভাই এবং চিরাগ পাসওয়ানের কাকা। তিনি 2021 সালে আপনার ভাতিজার সঙ্গে ঝামেলা করে লোক জনশক্তি পার্টিটাকে দুটো ভাগে বিভক্ত করে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। বিজেপি ওই পার্টিটাকে, রামবিলাস পাসওয়ানের স্বপ্নের পার্টি, রামবিলাস পাসওয়ানের নিজের হাতের বানানো পার্টিটাকে দুটো ভাগে বিভক্ত করতে উদ্যোগী ছিল পেছন থেকে, এরকম অভিযোগ সবসময় উঠেছে। বিজেপি তখন মনে করেছিল পশুপতি কুমার পারসকে দিয়ে তারা রাজনীতিটা বিহারে ভালো হবে। তার কারণে চিরাগ পাসওয়ানকে দূরে ঠেলে দিয়ে চিরাগ পাসওয়ানের কাকাকে কাছে টেনে নিয়েছিল। অনেকেই তখন মনে করেছিল এই পশুপতি কুমার পারসের ভাগ্য খুলে গেল, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হলেন, রামবিলাস পাসওয়ানের জায়গায় তিনি মন্ত্রী হলেন, এভাবে ওনার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে গেল। নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হয়ে গেলেন এবং চিরাগ পাসওয়ানকে তারা সঙ্গে নিল না। এমনকি বিহারের বিধানসভা নির্বাচনেও এর ইমিডিয়েট আগে গুরুত্ব দেয়নি চিরাগ পাসওয়ানকে। চিরাগ পাসওয়ান আলাদা করে লড়াই করে একটা মাত্র সিটে তার ক্যান্ডিডেটকে জেতাতে পেরেছিল। তো অনেকের ধারণা হয়েছিল চিরাগ পাসওয়ানের ডাউন হয়ে গেল আর পশুপতি কুমার পারসের আপলিফটমেন্ট হয়ে গেল। এখন লোক জনশক্তি পার্টি 2020 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত তো একটাই পার্টি ছিল, কাকা ভাতিজা একসাথেই ছিল। 2020 সালে রামবিলাস পাসওয়ানের মৃত্যু হয়েছিল। এরপরে 2021 সালে পার্টিটা দুটো ভাগে বিভক্ত হয়। একটা হলো লোক জনশক্তি পার্টি রামবিলাস, যেটার মালিক বলা যায় রাজনীতিতে এখন এক একটা দল তো এক একজন ব্যক্তির মালিকানাধীনের মতোই মনে হয় অনেকটা। তো এইটার আপনার নেতা হলেন চিরাগ পাসওয়ান, যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেই তিনি আছেন। আর আরেকটা আরএলজেপি, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, এইটার মালিক হলেন, মালিক বলেন, নেতা বলেন, যাই কিছু বলেন না কেন, এটা হলেন পশুপতি কুমার পারস। একটার মাথা হলেন কাকা, একটার মাথা হলেন ভাতিজা। এবার কাকা ভাতিজার মধ্যে কখনো বিজেপি খেলেছে কাকাকে নিয়ে, আর কখনো কাকার প্রয়োজন ফুরিয়ে গেছে মনে করে ভাতিজার হাত ধরেছে। এবার গত লোকসভা নির্বাচনে পশুপতি চেয়েছিল যে তাকে এবং তার দলের যারা এমপি ছিলেন তাদেরকে টিকিট দেওয়া হোক, কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি, এমনকি তার সঙ্গে মিটিং পর্যন্ত করেনি। ফলে রাগে অপমানে ক্ষুব্ধ হয়ে তিনি আপনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি প্রথমে চিন্তা করেছিলেন যে তিনি আলাদা করে লড়াই করবেন। তারপরে সম্ভবত ইন্ডিয়া জোটে যাওয়ারও একটা প্ল্যান করেছিলেন, কিন্তু বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি এনডিএর ক্যান্ডিডেটদেরকে সাপোর্ট করেন। এরপরে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির যখন শক্তি কমে যায়, ক্ষয়প্রাপ্ত হয় এবং রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান 5জন এমপিকে 5টি সিটে জেতাতে পারেন তার পার্টিটাকে, তখন বিজেপির কাছে নয়নমণি হয়ে যায় চিরাগ পাসওয়ান এবং আপনার চক্ষুশূল হয়ে যান এই কাকা হয়ে যান চক্ষুশূল। ফলে কাকার সঙ্গে আর বিজেপি কোনো সম্পর্ক রাখতে তেমন আগ্রহী ছিল না। ফলে এনডিএর মধ্যে থাকলেও এতদিন তাকে গুরুত্বহীন করে রাখা হয়। তিনি বলেছেন, তিনি সোমবার দিনই একটা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এমনকি বিজেপির নেতারা এবং জনতা দল ইউনাইটেডের নেতারা
যখন বলছিল যে তারা পঞ্চপাণ্ডব, তখন এর মধ্যে তার পার্টির নাম পর্যন্ত উচ্চারণ করছিল না। ফলে তিনি অপমানিত হয়েছিলেন। তিনি বলেছেন যে তাকে গুরুত্বহীন করে রাখা হয়েছে, তাকে অপমানিত করা মানে তার দলকে অপমানিত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তিনি বলেছেন সোমবার দিনের ভাষণে। এবং তিনি বলেছেন যে এখন থেকে আর এনডিএ এর সঙ্গে তার পার্টির কোনো সম্পর্ক নাই। ফলে তিনি এখন এনডিএ এর বাইরে। তার মানে সোমবার দিন, আপনার চৈত্র সংক্রান্তির দিন এনডিএ জোটে প্রথম ভাঙন ধরলো। এটা তো একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। এটা এখন আর কোনো কল্পনাপ্রসূত কোনো কথা না, কারোর কোনো বানানো গল্প না। আপনাদের যারা এই সংবাদটি দেখেননি, শুধু গুগলে সার্চ করে দেবেন, সঙ্গে সঙ্গে এক গাদা ন্যাশনাল মিডিয়াম সংবাদ আপনার সামনে চলে আসবে। বা ইউটিউবে একটু খোঁজ খবর করলেই অজস্র ন্যাশনাল মিডিয়াতে আপনারা এই খবর পেয়ে যাবেন। কারণ যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যেহেতু তিনি রামবিলাস পাসওয়ানের ভাই, এবং যেহেতু তিনি পাসওয়ান কমিউনিটির একজন বড় নেতা, সেহেতু খুব স্বাভাবিকভাবেই বিহারের বিধানসভা নির্বাচনের আগে তার এই আলাদা হয়ে যাওয়াটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং তার কারণেই ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে এখন তাকে সঙ্গে নেয়ার একটা প্রবণতা রয়েছে। লালু প্রসাদ যাদব অনেক আগে থেকেই চেষ্টা করে আসছেন যে তাকে সঙ্গে নিতে। এমনকি রাহুল গান্ধীও নাকি, মানে কংগ্রেসও নাকি ইন্টারেস্টেড যে এই ভদ্রলোককে সঙ্গে নিতে, কারণ তিনি দলিত নেতা। এখন কথা হলো, এই যে পাসওয়ান কমিউনিটির 5%-এর বেশি ভোট রয়েছে বিহারে। বিহার আপনারা জানেন, বিহার হলো জাতপাতের ভোটে বিভক্ত। বিহারের নির্বাচন মানেই সেখানে জাতিগত সমীকরণ সবচেয়ে বেশি গুরুত্ব পায়, বাদ বাকি সমস্ত সমীকরণ সেখানে ফেল হয়ে যায়। শুধু কোন জাতের কে ক্যান্ডিডেট হয়েছে, কোন জাতের কত পার্সেন্ট ভোট আছে, তারা কোন পার্টিকে ভোট দেবে, সেটাই হয়ে যায় সবচেয়ে বড় ব্যাপার। এখন চিরাগ পাসওয়ান তো আপনার 24-এর লোকসভা নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছেন, কিন্তু 2025-এর বিধানসভা নির্বাচনেও কি তিনি সেটা পারবেন, তার ভোটটাকে ধরে রাখতে পারবেন? বিশেষ করে আপনার ওয়াকফ বিল ইস্যুতে মুসলিম ভোটাররা তো তার থেকে আলাদা হয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। নীতিশ কুমারের থেকেও মুসলিম ভোটাররা আলাদা হয়ে যাচ্ছে। ফলে চিরাগ পাসওয়ান এই জায়গায় একটা বড় ধাক্কা খেয়ে গেছেন। এবার কথা হলো, পাসওয়ান ভোটটা তার কাকা যখন আলাদা করে লড়াই করবেন, তখন তিনি বলেছেন যে তিনি 243টি আসনের সবগুলোতেই তার দলের ক্যান্ডিডেট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু আবার এটাও বলেছেন যে বিরোধী জোট অর্থাৎ মহাগঠবন্ধন অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সম্মানজনক তাকে স্থান দেয়, তাহলে তিনি সেই জোটে মানে বিরোধী জোটে সামিল হতে পারেন। এখন বিরোধীদের কাছে তার গুরুত্ব রয়েছে এই কারণে যে তিনি যদি ইন্ডিয়া জোটে যান, অর্থাৎ আরজেডি, কংগ্রেস, বাম দলগুলি, এদের যে জোট, এই জোটে যদি সামিল হন, তাহলে তাদের ভোট খানিকটা হলেও তো বাড়বে। কারণ তার কাছেও কিছু মুসলিম ভোট ছিল, সেই মুসলিম ভোটগুলো এদের দিকে আসবে। তার যে পাসওয়ান ভোটের একটা অংশ যদি 1-2-3% যদি তিনি আনতে পারেন, সেটাই তো লাভ হলো। অনেকে মনে করছেন যে তিনি এর চেয়ে অনেকটা বেশি পাসওয়ান ভোট নিয়ে আসতে পারে, ফলে চিরাগ পাসওয়ানের ক্ষতি হতে পারে, কোথাও কোথাও মানে এনডিএ এর অন্য শরিকদের ক্ষতি হতে পারে। এই আশা করে এখন ইন্ডিয়া জোটের নেতারা তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। এখন কথা হলো যে তিনি বলেছেন যে তিনি 2014 থেকে এনডিএতে আছেন। কথাটা সত্য। কোন দিকে সত্য? 2014 সালে আপনার সবটা মিলিয়ে ছিল একটা পার্টি, রামবিলাস পাসওয়ানের পার্টি, সেটা ছিল লোক জনশক্তি পার্টি। কিন্তু 2014-র পরে 2020-তে যখন রামবিলাস পাসওয়ানের মৃত্যু হয়, তখন সেই পার্টির উত্তরাধিকার কার হাতে যাবে, কাকার হাতে যাবে না ভাতিজার হাতে যাবে, এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এই মনোমালিন্য বাড়তে 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 2021-এ এমন একটা জায়গায় যায় যখন বিজেপি এই পশুপতিনাথ পারসকে আপনার তার করায়ত্ত করে, তাকে দিয়ে পার্টিটাতে বিভাজন ঘটায় এবং তাকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বানিয়ে দেয়। আর চিরাগ পাসওয়ান সেক্ষেত্রে আলাদা হয়ে যান, ফলে তিনি আবার নতুন করে আরেকটা পার্টি বানান। ফলে দুটো পার্টি, ওই যে অরিজিনাল যে লোক জনশক্তি পার্টি, সেটা কিন্তু আর এখন অস্তিত্বে নাই, এখন দুটো আলাদা আলাদা পার্টিতে পরিণত হয়ে গেছে। এই অবস্থাতে আপনার এখন বিজেপির এই যে খেলাটা, কখনো কাকার সঙ্গে কখনো ভাতিজার সঙ্গে, এই খেলাটার ফলে বিজেপির ছবিটা তো অনেকটা নষ্ট হয়েছে, এটা তো কোনো সন্দেহ নাই। আর বিজেপি আপনার বিহারে 20%-এর আশেপাশে ভোট পায়,
ফলে বিজেপি এমন অবস্থাতে নাই যে বিজেপি একার ক্ষমতাতে বিহারে শাসন ক্ষমতা আসবে। আবার জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিজেপির বিরাট অশান্তি চলছে, সমস্যা চলছে। এই অবস্থাতে এখন যখন পাসওয়ান ভোটের মধ্যে ডিভিশন হয়ে যাবে, তখন বিজেপির জন্য তো সংকটটা বাড়তে পারে। এটাকে কিভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা ম্যানেজ করবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। কিন্তু এটা ঠিক যে এই যে ভাঙন ধরা শুরু হলো, এনডিএর মধ্যে যে এই ডিভিশনটা শুরু হলো বিজেপির জন্য, এই ডিভিশনটা শেষ পর্যন্ত অন্যান্য শরিক দলগুলোকে অনুপ্রাণিত করে কিনা সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ নীতিশ কুমারের সঙ্গে দীর্ঘদিন সংসার হবে না, এটা বিজেপি ধরেই নিয়েছে। যার ফলে আজ বিজেপির সোমবার দিনই হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিহারের বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে নির্বাচনে হতে যাচ্ছে এরকম কিন্তু ইঙ্গিত দিয়েছেন। ফলে জেডিইউর সঙ্গে সমস্যা আরও বেড়ে গেছে। এইদিকে জেডিইউ তো প্রথম দ্বিতীয় হতে পারে আর কি, আরএলজেপির পরে হয়তো জেডিইউ হতে পারে যে দল এনডিএ ছেড়ে আগামী দিনে বেরিয়ে যাবে। এরপর হয়তো আরও অনেক দল হয়তো একের পর এক বেরোতে পারে। তবে দেখার বিষয় এখন 2 নম্বর কোন দলটা হয়, জেডিইউ হয় না জেডিইউর আগে অন্য কোনো দল এনডিএ ছাড়ে, দেখার বিষয়। দেখার জন্য সবার আগ্রহ থাকবে, কারণ সর্বভারতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা এত বেশি ইম্পর্টেন্ট যে এর সঙ্গে বিভিন্ন রাজ্যের রাজ্য রাজনীতিও গভীরভাবে যুক্ত। তার কারণে বিভিন্ন রাজ্যের রাজ্যস্তরীয় নেতাকর্মীরাও এখন দিল্লির দিকে তাকিয়ে আছে, সর্বভারতীয় জাতীয় রাজনীতির দিকে তাকিয়ে আছে। এনডিএ কোন দিকে যাচ্ছে, ইন্ডিয়া জোট কোন দিকে যাচ্ছে, কংগ্রেস কোন দিকে যাচ্ছে, বিজেপি কোন দিকে যাচ্ছে, বিভিন্ন বিরোধী দলগুলো কোন দিকে যাচ্ছে, শাসক জোটের বিভিন্ন দলগুলো কোন দিকে যাচ্ছে, এগুলোর দিকে সারা ভারত তাকিয়ে রয়েছে। আলটিমেটলি কি হয় সেটা আমরা আগামী দিনে দেখব। আপনাদের কি মনে হয় এই যে পশুপতি কুমার পারসের বেরিয়ে যাওয়া এনডিএ থেকে, এর ফলে কি বিজেপির এবং এনডিএর বিরাট কোনো ক্ষতি হবে, বিহারে কোনো ক্ষতি হবে, না তাদের লাভ হবে আগামী দিনে? কমেন্ট বক্সটা রয়েছে, সেখানে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগবে, তার কারণে একটা শেয়ার করবেন, এটা প্রত্যাশিত। আর এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাও করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।